আচ্ছা, ক্লাস 11 আজকে ডে 2 অর্থাৎ সেকেন্ড ক্লাস, তাই তো? তো সেকেন্ড ক্লাসে আমরা গ্রামার শিখব। গ্রামার শেখার আগে ক্লাস 11দের কিছু গুরুত্বপূর্ণ কথা। তোমাদের ক্লাস 10-এ গ্রামার ছিল কিন্তু প্রায় 12 নাম্বার, প্রায় না টোটালি 12 নাম্বার ছিল। গত বছরও ছিল ক্লাস 11-এ একটাই পরীক্ষা হতো, 10 নাম্বারে গ্রামার থাকতো। তোমাদের কিন্তু ফার্স্ট সেমে গ্রামার থাকবে 5 নাম্বার। কত নাম্বার গ্রামার থাকবে? 5। এই 5 নাম্বারের জন্য তোমাকে অনেকটা স্মার্টলি পরিশ্রম করতে হবে, ভীষণ স্মার্টলি খাটতে হবে। তোমাদের গ্রামারের মধ্যে কি কি আছে আমি বলে দিচ্ছি। টেন্স রয়েছে, ভয়েস চেঞ্জ আছে, ন্যারেশন চেঞ্জ আছে, তারপরে তোমার রয়েছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ক্লজ আছে, জিরান্ড আছে, পার্টিসিপল রয়েছে, এগুলো রয়েছে। তার মানে তোমাদের কি করবে, এমসিকিউ টাইপ কোশ্চেন দেবে, অপশনও দেবে, তোমাকে সঠিকটা চিনতে হবে। আমরা যে জিনিসটা আজকে করব সেটা হলো পার্টিসিপল। কি করব? ক্লাস 11দের মতন করে পার্টিসিপল কি করে শিখতে হয়, গ্রামার কি করে বুঝতে হয়, আজকে ক্লাসে আমরা বুঝবো। এবং এই ক্লাস করবার পরে গ্রামার সম্পর্কিত কোনো রকম ডাউট থাকলে আমায় বলবেন। পার্টিসিপল একটা কি প্রথমত জানতে হবে। পার্টিসিপল একটা নন ফাইনিট ভার্ব। কি বললাম? নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্বের বাংলা কি? অসমাপিকা ক্রিয়া। মানে কি বুঝলাম? অসমাপিকা ক্রিয়া নন ফাইনিট মানেই যদি অসমাপিকা ক্রিয়া কথাটি বলে তোমাদের বোঝাতে পারতাম, তাহলে তো বাংলা মানে জানলেই গ্রামার বোঝা কমপ্লিট। তা কি নন ফাইনিট ভার্ব? ধরো তোমাদের আমি এরকম বলছি, আই লাভ টু ডান্স। আবার বলছি, হি লাভস টু ডান্স। একটু তোমরা লক্ষ্য করে দেখো, এখানে দুটো ভার্ব আছে, একটা লাভ আছে আর একটা দেখো ডান্স আছে, আছে না? এই ভার্বটার পরিবর্তন হয়েছে, কিন্তু এই ভার্বের কি পরিবর্তন হয়েছে? হয়নি। তাহলে এই ভার্বটার ওপরে কি কি জিনিসের প্রভাব পড়েনি? ফার্স্ট ওয়ান, এই ভার্বটার ওপরে টেন্সের কোনো প্রভাব পড়েনি। পড়েছে? এই ভার্বটার ওপরে পার্সনগত কোনো প্রভাব পড়েনি। এই ভার্বটার ওপরে কোনো তোমার নাম্বারের প্রভাব পড়েনি। আমরা যদি মোটামুটি একটা কথা বুঝতে পারি, যেই ভার্বটা টেন্স অনুযায়ী বদলায় না সেই ভার্বটাকে নন ফাইনিট ভার্ব বলে। খুব সহজ জিনিস। যেমন এইখানে এই ভার্বটাকে বদলাতে পারিনি, এই ভার্বটাকে বদলাতে আমরা পারিনি, এটা নন ফাইনিট ভার্ব। তাহলে কি নন ফাইনিট ভার্ব দেখতে এরকমই হয়? না, দেখতে অনেক রকমই হয়। যদি বলি গোয়িং দেয়ার, আই এনজয় ইট, এই একটা। সেম গোয়িং দেয়ার, আই এনজয়েড ইট। এখানে দেখো দুটো ভার্ব আছে, লক্ষ্য করেছো? একটা এনজয়, একটা এনজয়েড হলো, টেন্স গতভাবে বদলালো, কিন্তু দেখো এইটা চেঞ্জ হয়নি। হয়েছে কি চেঞ্জ? তো এইটাকে বলা হয় নন ফাইনিট ভার্ব। এতটুকু ক্লিয়ার করতে পেরেছি যে পার্টিসিপল একটা কি নন ফাইনিট ভার্ব। এই পার্টিসিপল কিন্তু একটা গ্রিক শব্দ। কি শব্দ? গ্রিক শব্দ। কি থেকে এসছে? পার্টিসিপিয়াম। কি? পার্টিসিপিয়াম। পার্টিসিপিয়াম থেকে পার্টিসিপল কথাটি এসছে। ট্রাই টু গেট ইট মোর ক্লিয়ারলি, বোঝার চেষ্টা করবি। ইউ কুড হ্যাভ 1000 কোশ্চেন্স, কিন্তু আফটার কমপ্লিটিং মাই ক্লাস তোমার কোনো রকম কোনো ডাউট থাকবে না, এটা আমার বিশ্বাস। এই নন ফাইনিট ভার্ব কপ্রকার, খুব সুন্দর করে কিন্তু নোটসটা তৈরি করবে। যখনই নন ফাইনিট ভার্ব বলবো, এখানে এক্সাম্পল লিখে আমরা নোটটা করব যে নন ফাইনিট ভার্ব কি কি, এবং এই ডান্সের তলায় দাগ দিয়ে আমরা লিখবো এগুলো নন ফাইনিট ভার্ব, এইটা নন ফাইনিট ভার্ব। তাহলে এই নন ফাইনিট ভার্ব কি কি? এক নাম্বার হচ্ছে তোমার পার্টিসিপল। হ্যাঁ, বোধহয় কারেন্ট অফ। হ্যাঁ, এক নাম্বার হচ্ছে পার্টিসিপল, 2 নাম্বার হচ্ছে জিরান্ড, 3 নাম্বার হলো তোমার ভার্বাল নাউন, 4 নাম্বার হচ্ছে ইনফিনিটিভ। এই কতগুলো হলো তোমাদের নন ফাইনিট ভার্ব। তাহলে কি কি আছে?
পার্টিসিপল, জিরান্ড, ভার্বাল নাউন অ্যান্ড ইনফিনিটিভ। যারা তোমরা অনলাইন ক্লাসেস করছো, তোমরা খুব সুন্দর করে ক্লাসেস করছো, অনেকে অসাধারণ ফিডব্যাক দিচ্ছ, এগুলো আমার শক্তি, এগুলো আমার এনার্জি। তোমাদের ক্লাসেস কেমন লাগছে তোমরা বলো। বিষয়টা ক্লিয়ার করছি আবারও, যে নন ফাইনিট ভার্বটা কি, যেই ভার্বের ওপরে কোনো টেন্সের প্রভাব পড়বে না বাবা। দেখো এর উপরে কোনো টেন্সের প্রভাব পড়েনি। কি আরেকটা বলি, যদি বলি ইউ লাইক টু গেট ইট, তাহলে এখানে কোন ভার্বটা নন ফাইনিট ভার্ব বলতে পারবে? এই গেট ভার্বটা। এটা বদলাবে না, কোনোদিনই বদলাবে না। ইউ লাইকড, দেখো এই ভার্বটা বদলে গেল না, টেন্সগতভাবে বদলে গেল। ইউ লাইক টু গেট ইট, এই ভার্বটার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। যদি তোমায় কেউ জিজ্ঞাসা করে, এমনভাবে শেখো যে তুমি অন্যকে শেখাতে পারো। তাহলে নন ফাইন ভার্বগুলো কি কি আছে? পার্টিসিপল আছে বস, এরপরে কি জিরান্ড, এরপরে কি আছে ভার্বাল নাউন, এরপরে কি আছে ইনফিনিটিভ। আমরা মূল জিনিসটা কি? পার্টিসিপল। ইট ইজ অ্যাকচুয়ালি আ গ্রিক ওয়ার্ড অ্যান্ড ইট হ্যাজ বিন ডেরিভড ফ্রম গ্রিক ওয়ার্ড পার্টিসিপিয়াম। পার্টিসিপিয়াম থেকে আনা হয়েছে, ব্যাস এইটুকুনি বোঝো, এইটুকুনি বুঝতে পেরেছো? পার্টিসিপল তো তোমাদের আমি তুড়ি মেরে চিনতে, মানে তোমরা ফুল মার্কস পাবে। তোমরা এইভাবে চিনবে পার্টিসিপল, এত সহজ জিনিস, খুব সুন্দর করে বোঝো। তাহলে আমরা কি করছি বন্ধুরা? পার্টিসিপল। পার্টিসিপল ক প্রকার বন্ধুরা? পার্টিসিপল 3 প্রকার। একটা প্রেজেন্ট পার্টিসিপল, 2 পাস্ট পার্টিসিপল, 3 পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। তোমায় পরীক্ষায় অপশনস দেবে, কোনটা কোন পার্টিসিপল সেটা নির্ধারণ করতে হবে। তো আমরা অতি সহজেই নির্ধারণ করতে পারবো। প্রথমেই আমরা আসি যে পার্টিসিপল বিষয়টা কি। পার্টিসিপল হচ্ছে, এরকম হচ্ছে কেন? ক্যামেরা এফেক্ট পড়ছে? এফেক্ট পড়ছে। তাহলে এই পার্টিসিপলটা কি জিনিস সেটা তো বুঝতে হবে। পার্টিসিপল হচ্ছে আসলে একটা ভার্ব। আসলে একটা কি? এই ভার্বটাকে মডিফাই করা হয় কি দিয়ে? কখনো আইএনজি যুক্ত হয়ে, কখনো ইডি যুক্ত হয়ে, কখনো বা টি যুক্ত হয়ে, কখনো ইএন যুক্ত হয়ে মডিফাই হয়। মডিফাই হয়ে, ভালো করে বুঝবে, এটা অ্যাডজেক্টিভের রূপ নেয়। কার রূপ নেয়? অথবা ভার্ব টেন্সের রূপ নেয়। আমি প্রত্যেকটা জায়গা বোঝাবো, এ মুখস্থ করার কিছু নেই যে পার্টিসিপল হলো যে ওর মধ্যে আইএন যুক্ত হবে। জাস্ট গেট ইট ক্লিয়ার যে আমি বোঝাবো। তাহলে কি বললাম? ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, যুক্ত হয়ে, অথবা ইডি টি ইএন যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের মতন কাজ করে, অথবা ভার্ব টেন্স হিসেবে কাজ করে। যেমন আমি বলি, ধরো তোমায় এক্সাম্পল দিচ্ছি যে ডু নট গেট ডাউন ফ্রম আ রানিং বাস। আচ্ছা, এইখানে ভার্বটা কোনটা? আসলে রান একটা ভার্ব, তো এর সঙ্গে আমি কি যুক্ত করেছি? আইএনজি। তাহলে দেখো এই বাসটা কেমন সেটা বোঝাতে কিন্তু আমি এই ভার্বটাকে, যে ভার্ব ছিল রান, তার সঙ্গে আইএনজি যুক্ত করে আমি একটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল তৈরি করেছি। আর আইএনজি থাকা মানেই সেটা প্রেজেন্ট পার্টিসিপল। চেনা কত সোজা। তাহলে এখানে আইএনজি আছে মানে কি? প্রেজেন্ট পার্টিসিপল। এবং লক্ষ্য করবো এর পাশে দেখো একটা নাউন রয়েছে। বাস একটা কি? নাউন। যদি বলি দ্য পুলিশ caught an absconding prisoner. absconding prisoner, আচ্ছা absconding মানে কি? আত্মগোপনকারী, যে লুকিয়ে আছে। তাহলে পুলিশ ধরেছিল একটি লুকিয়ে থাকা আসামিকে। তাহলে এখানে পার্টিসিপল কোনটা? absconding। এটা কোন পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। আইএনজি থাকলেই প্রেজেন্ট পার্টিসিপল আমরা বুঝতে পারি। এবার এর কিছু ভ্যারিয়েশনস আছে, এর কিছু ব্যতিক্রম আছে। কেমন? যদি বলি দ্য কিং বিং কিল্ড, দ্য কিং
বিং কিল্ড, এ দেখো এরপরে কিন্তু একদম শেষে এই গ্রামার একটা চমক রয়েছে, ওয়েট করো। দ্য কিং বিং কিল্ড, আই গট সিলেক্টেড, এটা লিখলাম। রাজা মারা যাওয়ার জন্য আমি সিলেক্টেড হয়েছি, এখানে একটা পার্টিসিপল আছে, কে বলো তো? বিং একটা কিন্তু পার্টিসিপল। তাহলে এটা কোন পার্টিসিপল এক্সাম্পল? প্রেজেন্ট। কেন? আইএনজি আছে, বুঝতে পেরেছি আমরা। তাহলে দেখো এখানে অনেক রকম হয়, আবার আরো এক রকম হয়। যদি বলি সুনিতা এট হোয়াইল ডান্সিং, সুনিতা নাচতে নাচতে খাচ্ছিল আর কি। তাহলে এখানে একটা পার্টিসিপল আছে কোথায়? এই যে ডান্সিং। তাহলে এটা কোন পার্টিসিপল? দেখো ঘুরিয়ে ফিরে আমি কি বলছি, আইএনজি থাকলেই বস জিঙ্গারালা, কি সেটা? প্রেজেন্ট পার্টিসিপল। করিন কিচ্ছু নেই। তাহলে দেখো প্রত্যেকটা পার্টিসিপল, এটা কিন্তু দেখো এটা একটা কি অ্যাডজেক্টিভের কাজ করেছে, এইটা একটা অ্যাডজেক্টিভের কাজ করেছে, দেখো এইটা একটা প্রায় অ্যাডজেক্টিভের মতন কাজ করেছে, কিন্তু এইটা দেখো while ডান্সিং, এটা দেখো ভার্ব টেন্স। যদি বলি আই অ্যাম কামিং, তোমরা কি জানো শাহরুখ খান যেমন বলছে আরহুমা, তোমার আই এম কামিং, তাহলে আই এম কামিং, এই কামিংটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল, ভার্ব আইএনজি, অর্থাৎ এটা ভার্ব টেন্স। ইজ দ্যাট ক্লিয়ার? এইটুকুনি লেখো, তারপরে পাস্ট এবং পারফেক্ট সবটাই বোঝাবো, লিখে নাও। সরস্বতী। তাহলে প্রেজেন্ট পার্টিসিপলটা আমরা বুঝতে পেরেছি, আরো একটুখানি ক্লিয়ার করি প্রথম থেকে। আমি বলেছি এখানে যারা যারা বসবে, যারা যারা ক্লাসেস করবে, গ্রামার না ক্লিয়ার হওয়া পর্যন্ত আমি ছাড়বো না। কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, কনসেপ্ট। যে কেউ ছেলেমেয়েরা পারে, আমি পারি না, আমি গ্রামারে কাঁচা, আমি স্যার কবে পাকবো স্যার, কত ছেলে মেয়েদের। ব্যাপারটা হচ্ছে কি, ওদের মাইন্ডসেটে প্রবলেম আছে। তোমাকে শেখালাম, তুমি বাড়িতে গিয়ে পড়লে না, তুমি প্রতি বছর সেম অজুহাতটাকে রিপিট করবে, স্যার আমি গ্রামারে কাঁচা। তোমার মধ্যে ইচ্ছে শক্তিটা থাকতে হবে। আমি বুঝিয়েছি যে পার্টিসিপল, সবাই মিলে বলবে তো যে পার্টিসিপল একটা কি শব্দ, কোন দেশের শব্দ? গ্রিক শব্দ। কোথা থেকে এসছে? পার্টিসিপিয়াম। জোরে একটুখানি, পার্টিসিপিয়াম। পার্টিসিপলের সঙ্গে মানে ভার্বের সঙ্গে আইএনজি, ইডি, টি, ইএন যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের মতন কাজ করে, নতুবা ভার্ব টেন্সের কাজ করে। কার মতো কাজ করে? অ্যাডজেক্টিভের মতন কাজ করে, নয় কার মতো কাজ করে? ভার্ব টেন্সের কাজ করে। ক্লিয়ার? তোমরা অনেক সময় দেখেছো আমরা ভার্বের তিনটে ফর্ম করি, V1, V2, V3। তার মানে কি? প্রেজেন্ট, পাস্ট, আরেকটা কি এখানে কি আছে বস? পাস্ট পার্টিসিপল। মনে আছে তো? সেইটাই এই পাস্ট পার্টিসিপল। এতদিন পরে জানলে যে ব্যাপারটা এইখান থেকে এসছে, হয়তো বা জানতে। তাহলে এটা কি হলো? পাস্ট পার্টিসিপল। ওকে, পুরোটাই লিখি। এবার এই পাস্ট পার্টিসিপলটা কি? যেমন যদি বলি যে শি ইজ আ ট্রেইনড নার্স, আচ্ছা মেয়েটি কেমন? নার্সটা কেমন? ট্রেন্ড, প্রশিক্ষিত। যদি বলি আই ওয়াজ হ্যাঙ্গিং, আমি ঝোলাচ্ছিলাম, এ ট্যাটার্ড শার্ট, শার্টটা কেমন? ট্যাটার্ড মানে জীর্ণ, শার্টটা কেমন? ইডিযুক্ত হলো না, ট্যাটার্ড। যদি বলি শি ওয়াজ অ্যামেজড, হলো। তাহলে পাস্ট পার্টিসিপল। তাহলে এটা কি আলটিমেট ভার্বের কোন ফর্ম? ব্যাপারটা বোঝাতে পেরেছি? তাহলে দেখো প্রত্যেকটা কি একটা অ্যাডজেক্টিভের মতন কাজ করছে, আর এইখানে দেখো ইডি যুক্ত করা রয়েছে। এবার কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক ভার্বে দেখি, যেমন যদি বলি যে গো, ওয়েন্ট, গান। আবার দেখি রান, র্যান, আবার রান। কিন্তু দেখি ওয়ান্ট, সালমান খান ওয়ান্টেড, আবার কি ওয়ান্টেড। ডিজায়ার, ডিজায়ার্ড, ডিজায়ার্ড, তাই তো? তারপরে লাইক, লাইকড, লাইক। দেখবো বেশ কিছু দেশ শেষে ইডি যুক্ত হচ্ছে। তাহলে যেই ভার্বগুলোতে ইডি যুক্ত হয় সেগুলোকে বলা হয় রেগুলার ভার্ব। কি বলে? যেগুলোতে ইডি যুক্ত করা হয় সেগুলোকে বলা হয় কি? রেগুলার ভার্ব। আর যেগুলোকে ইডি যুক্ত করা হচ্ছে না, মানে চেঞ্জ করতে গেলে ইডি যুক্ত করতে হয় না, সেগুলোকে বলা হয় ইরেগুলার ভার্ব। ইজ দ্যাট ক্লিয়ার?
তাহলে পাস্ট পার্টিসিপল নিশ্চয়ই বুঝতে পেরেছি যে ইডিযুক্ত করে হবে, তাহলে যেগুলো ইডিযুক্ত হবে সেগুলো রেগুলার, আর যেগুলো হবে না সেগুলো ইরেগুলার। প্রেজেন্ট পার্টিসিপলে কি যুক্ত হবে বন্ধুরা? আই। চমক আসছে, চমক আসছে, এত জানার পরেও ভুল করবে, চমক আসছে। কোথায় কোন প্রশ্নটা পরীক্ষায় দেবে সেটাও আমি বলে দেবো। যেটা কনফিউজিং সেটাই পরীক্ষায় তো নিশ্চয়ই দেয়, কেন কনফিউজিং, এবং সেটা মানে বলে না চুটকিও মে হো যায়গা, সেরকম একটা এভাবে হয়ে যাবে। লিখে নাও, আবার লিখে নাও, পুরো বোর্ড মুছে দেবো এবার সুন্দর করে, যার খাতায় যত সুন্দর নোটস। এইবার একটুখানি আসি আমরা, তাহলে আমরা এখন কোথায় এসছি বন্ধুরা? পারফেক্ট পার্টিসিপল বুঝবো। পাস্ট তো বুঝলাম, তো পারফেক্ট পার্টিসিপল বুঝবো। পারফেক্ট পার্টিসিপল আমি দেখেছি প্রেজেন্ট পার্টিসিপলে কি থাকে, সবাই মিলে একটু বলি, আইএনজি। পাস্ট পার্টিসিপলে ইডি টি ইএন, অর্থাৎ ইডি যুক্ত করা থাকলে রেগুলার, আর বাকি যদি কোনোভাবে চেঞ্জ করতে হয় তাহলে সেটা ইরেগুলার। পারফেক্ট পার্টিসিপলে কি থাকবে? হ্যাভিং প্লাস V3। কি থাকবে বন্ধুরা? আচ্ছা, তাহলে যদি এরকম হয়, হ্যাভিং ফিনিশড, having finished the meal, she ordered the dessert. She ordered the dessert. ডেজার্ট এই বানানটা একটু আলাদা, লক্ষ্য করবে, প্রত্যেকটা জায়গা বলেছি লক্ষ্য করবে। তোমাদের সেই সেমেস্টার বানান থেকে শুরু করেছি, তো বানানগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে হ্যাভিং ফিনিশড দ্য মিল, শি অর্ডার্ড দ্য ডেজার্ট। তাহলে এটা দেখেই তো চেনা যাচ্ছে কি বস, কি এটা? পারফেক্ট পার্টিসিপল। আরো একটা দিই, হ্যাভিং ডান দিস, I went to take rest. দেখে বোঝা যাচ্ছে হ্যাভিং প্লাস V3, তাহলে এটা কি হলো? তাহলে পারফেক্ট পার্টিসিপল। এইবারই তো গল্প সহিত বললাম না যে টুইস্ট আছে বস, একটু ওয়েট করো। গল্পটা কি দেখো, deserted by husband, Mina took to begging. আচ্ছা, এইটা দেখে তোমার কি মনে হচ্ছে? এখানে হ্যাভিং আছে, এখানে হ্যাভিংটা উজ্জ আছে। কি করি বসবো দাদা, আমি কি করি বসবো? বোঝার নিয়ম আছে। দেখো এইখানে দেখো, ডেজার্টেড বাই হাজবেন্ড প্যাসিভ ইউজ করেছে, লক্ষ্য করেছো? তাহলে যখনই ইডি যুক্ত করা হবে এবং প্যাসিভ ইউজ করা হবে তখনই সেটা কি হবে বস? পারফেক্ট। বলে দিলাম কি, ইডি যুক্ত করা হবে এবং প্যাসিভে ইউজ করা হবে, এটা আলটিমেট তাহলে কি আছে? আসলে কি ছিল? হ্যাভিং ডেজার্টেড বাই হাজব্যান্ড। গেল। আর একটা এক্সাম্পল দিই, যদি বলি আচ্ছা এরকম, দ্য সান হ্যাভিং set, we returned home. তাহলে এই হ্যাভিং আছে মানে কি বন্ধুরা? এই যে হ্যাভিং V3, এটা কি তাহলে? পারফেক্ট? নো, এটা পারফেক্ট পার্টিসিপল নয়। বলেছি না টুইস্ট আছে বস। কোথায়? আচ্ছা লক্ষ্য করো তো, এইখানে সাবজেক্ট কটা? এখানে কটা? তাহলে হ্যাভিং থাকলেই পেয়ে গেছি বন্ধু, চলো লেখো পারফেক্ট, কোনো চাপ নেই, আমি বলছি লেখ। দাদা বললো আইএনজি থাকলি প্রেজেন্ট, ইডি থাকলি পাস্ট, আর হ্যাভিং থাকলি চোখ বন্ধ করে লিখবি বন্ধু। না, সাবজেক্ট যদি একটা হয়, কি বন্ধু? সাবজেক্ট যদি একটি হয় তাহলে সেটা পারফেক্ট, আর যদি সাবজেক্ট দুটি হয় তাহলে সেটা প্রেজেন্ট। জ্বালা কম, সেটা কি বন্ধু? প্রেজেন্ট। এটা তো সহজ, অ্যাজ ক্লিয়ার অ্যাজ ডে লাইট, দিনের আলোর মতন স্পষ্ট না?
কি এখানে সাবজেক্ট দুটো আলাদা, এবং এই গ্রামারটাকে কি বলা হয় তোমরা করেছো মনে করে দেখো, এই গ্রামারটাকে বলা হয় নমিনেটিভ অ্যাবসলিউট। এই গ্রামারটার নাম কি? নমিনেটিভ অ্যাবসলিউট বা অ্যাবসলিউট পার্টিসিপল। ভালো করে বোঝো, বাঙালি টুকে না সারাদিন, বাঙালি টুকি আর ফুকে শেষ। আগে বোঝো, বোঝো, এনজয় দ্য ক্লাস। আমি কি বলছি? তাহলে এই পারফেক্ট পার্টিসিপল কখন হয় দেখবি? একটির পর একটি হবে। আমি মিলটা শেষ করেই তবেই তো মিষ্টি, আইসক্রিম ইত্যাদি অর্ডার করব। শেষ করেছি, তারপরে একটি হলো। আমি কাজটা কমপ্লিট করেই তো বিশ্রাম নেব। দেখো, আমি আমার হাজবেন্ড আমাকে দূরছাই করে দিয়েছে বলেই তো, বা মিনা কি করেছে, এবার ভিক্ষে খাচ্ছে। এবার কি, দ্য সান হ্যাভিং সেট, সূর্য অস্ত গেছে বলেই তো আমরা বাড়ি ফিরেছি। আলো থাকলে কি আর ফিরতাম, আর একটু গল্প করতাম? তাহলে ব্যাপারটা তো এটাই দাঁড়ালো, যখন সাবজেক্ট দুটো আলাদা, মানে দুটো সাবজেক্ট থাকবে বন্ধুরা, তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। আর একটা সাবজেক্ট থাকলে পাস্ট পার্টিসিপল হবে, তাই পারফেক্ট পার্টিসিপল হবে। আর পারফেক্ট পার্টিসিপল কখন হয়? যখন একটির পরে একটি হয়, তাই না? তাহলে আমরা ক্লিয়ার করতে পেরেছি নিশ্চয়? ও শোনা, বুঝতে পেরেছো? তাহলে তিন রকম পার্টিসিপল আছে, একটু চোখ বন্ধ করে বুঝবো। তাহলে কি করে বুঝবো? একটা প্রেজেন্ট, একটা পাস্ট, আর একটা পারফেক্ট। প্রেজেন্টে আইএনজি থাকবে, পাস্টে ইডি টি ইএন, যেগুলোতে ইডি যুক্ত হচ্ছে রেগুলার, আর যেগুলো ইএন যুক্ত হচ্ছে ইরেগুলার, তাই না বন্ধুরা? আর পারফেক্টের একটাই কনফিউশন কি, দেখবো দুটোতেই হ্যাভিং আছে, তাহলে তখনই মাথায় আসবে কি, সাবজেক্ট একটা হলে পারফেক্ট, সাবজেক্ট দুটো হলে প্রেজেন্ট। আশা করছি কারো আর সমস্যা নেই, আই হোপ সো। বুঝতে পেরেছো? দেখো, গ্রামারের মাত্র 5টা নাম্বার দেবে। এই 5টা নাম্বারে খুব মানে ট্যাক্টফুলি কাজ করতে হবে, অত্যন্ত স্মার্টলি পড়তে হবে, না হলে এই 5 নাম্বারের জন্য খাটতে খাটতে শেষ। এআই এর জামানা এখন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জামানা, তোমাকে একটু বুদ্ধি করে খাটতে হবে। দেখো, প্রথম থেকে একটুখানি সামারাইজ করো, যে আমার দিকে তাকিয়ে প্রত্যেকেই সামারাইজ করবে। 1 নাম্বার কি বলেছি? পার্টিসিপল। এই কথাটা গ্রিক শব্দ, পার্টিসিপিয়াম। পার্টিসিপিয়াম, পার্টিসিপল মানে একটা আসলে ভার্ব, এর সঙ্গে আইএনজি যুক্ত হয়, ইডি যুক্ত হয়, ইএন যুক্ত হয়, অ্যাডজেক্টিভের মতো কাজ করে বা ভার্ব টেন্সের কাজ করে, মোস্টলি অ্যাডজেক্টিভের মতন কাজ করে। 3 প্রকার, কি কি? প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট। পার্টিসিপল একটা নন ফাইনিট ভার্ব, অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া মানে কি? যার উপরে টেন্সের প্রভাব পড়ে না। কি 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 আছে অসমাপিকা ক্রিয়া মানে নন ফাইনিট ভার্ব? জিরান্ট, পার্টিসিপল, ভার্বাল নাউন, ইনফিনিটিভ। এগুলো তো এখানেই, আমি যেভাবে বলবো এখানেই মুখস্থ হয়ে যাওয়ার কথা। প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি, পাস্ট পার্টিসিপল ওই রেগুলার ইরেগুলার, দেখ এখন তোদের মুখস্থ হয়ে গেছে। আর পারফেক্ট পার্টিসিপল কি? হ্যাভিং প্লাস V3। হ্যাভিং এ গল্প আছে, সাবজেক্ট দুটো, সাবজেক্ট একটা, গল্প ক্লিয়ার। কোথাও সমস্যা নেই, আশা করছি তোমাদেরও সমস্যা থাকার কথা না। ভালো থেকো, লিখে নাও। তাহলে গতদিন আমরা যতদূর পড়েছিলাম, আমরা জানতে পেরেছি যে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে প্রত্যেকের, আমি যাদেরকে অনলাইন ক্লাসেস করিয়েছি তাদেরকে আমি পিডিএফটা সেন্ড করে দিয়েছি এবং তোমাদের বলেছিলাম প্রিন্ট আউট করে নিতে। তবু আজকে মৈনাক, যদি তোর কাছে এই পিডিএফটা অরিজিনাল থাকে একটুখানি আমায় পাঠাবি। আমি, তুই তো অনলাইন গ্রুপে আছিস? অ্যাড নেই? আচ্ছা, তোকে অ্যাড করে দেবো। আমি তাহলে পাঠিয়ে দেবো, একটু স্পষ্ট পিডিএফ হবে তোর এটা। এবার একটুখানি বলি, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, ইট ইজ রিটেন বাই R.K. নারায়ণ। এটা কোথা থেকে নেওয়া হয়েছিল? মালগুড়ি ডেইজ। পরীক্ষায় তোমায় অপশান দেবে, 4টেই মালগুড়ি ডেইজ দেবে, বানানটা চেঞ্জ করে দেবে। যারা একটু কম পড়াশোনা করে তারা বন্ধু মালগুড়ি শুনেছি এটাই হবে। বন্ধু শোন, আমার কথা শোন, তুই 45 পেলে আমি 46 পেয়েছি, এটাই হবে। আসলে বানানটা কি? এইটা বানান, তাই তো, মালগুড়ি ডেইজ। এবং আমরা জানতে পারলাম যে লোকটা প্রতিদিনের মতন কোথায় বসে, তার প্রফেশনাল ইকুইপমেন্টগুলো কি, ইকুইপমেন্ট মানে টুলস আমরা জেনেছি,
এবং তার বেশভূষা কেমন জেনেছি, এবং তার আশেপাশে কারা কারা রয়েছে, কোথা থেকে তিনি মানে আলোগুলো পাচ্ছেন, তার মোটামুটি ওই লোকটা সম্পর্কে এবং তার সেটিং সম্পর্কে আমরা জানলাম। এবার আজকে জানবো তার পরবর্তী অংশ, সানডে সাসপেন্স ব্রেকের পর। হাফ দ্য এনচ্যান্টমেন্ট, হাফ, তাহলে আজকে আমরা সেকেন্ড ডে, অনলাইন যারা ক্লাসেস করছো তোমরা ফার্স্ট ডেটাও ভালো করে বুঝেছো, এমনটাই জানিয়েছো। সেকেন্ড ডে প্রত্যেকটা শব্দ ভালো করে বুঝবে। আমরা ধীরে এগোবো, কচ্ছপের গতিতে যাব, বাট কনসিস্টেন্টলি এগোবো। তাহলে আশা করছি আমাদের সিলেবাসে কেউ আমাদেরকে টোকা মারতে পারবে না, আমরা ফুল মার্কস পাবো। হাফ দ্য এনচ্যান্টমেন্ট, আচ্ছা এনচ্যান্টমেন্ট একটা নাউন ফর্ম, একটা কি, একটা কোন পার্টস অফ স্পিচ বললাম, ইট ইজ আ নাউন। তাহলে এনচ্যান্টমেন্ট মানে ম্যাজিক্যাল, কি ম্যাজিক্যাল। ওই জায়গাটার ওই জাদুই, enchantment of the place was due to the fact that it did not have the benefit of municipal lighting. ওই জায়গাটার যে জাদুই পরিবেশ, অর্থাৎ একটু ছবি এঁকে বুঝি, এই যে ট্যামারিন ট্রি, তার নিচে আমাদের সাধু তিলক, ও পাগড়ি, ইয়াস, সাধু বসে আছে। এই জায়গাটা জাদুই পরিবেশ তৈরি হয়েছে, তার কারণ ডিউ টু দ্য ফ্যাক্ট, দেখো ডিউর পরে টু বসেছে, আর কার পরে টু বসছে, লিসেন টু, তাই না? ও মধু লিসেন টু মি, লিসেনের পরে হয় কি টু, ডিউ টু, লিসেন টু, এগ্রি টু হয় কি না, অ্যাট্রাক্টেড টু, তাই তো? তাহলে সাধারণত ডিউর পরে হয় কি টু। তাহলে ডিউ টু দ্য ফ্যাক্ট, কোন কারণে, দ্যাট এই জায়গাটার কোনো বেনিফিট নেই, কিসের বেনিফিট নেই, সুযোগ সুবিধা নেই, মিউনিসিপ্যাল লাইটিং, অর্থাৎ পৌরসভা থেকে যে আলোটা দেয় সেই আলোটা এখানে পড়ে না। কারণ এর পাশ দিয়ে কি রাস্তা গেছে, রাস্তার দুধারে তো পোল থাকার কথা, পোলে আলো থাকার কথা, হয়তো লাগিয়েছিল, আমরা যা মানুষ হয়তো বেঁচে খেয়ে ফেলেছি, নেই। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই দ্য শপ লাইটস, লাইনটাকে ব্র্যাকেট করব, লিখবো ভিসি, অলরেডি দেখতে পাচ্ছ এটা প্যাসিভ ভয়েসে আছে। আমি বলেছি শুধু বাংলা মানে জানলে চলবে না, ডাইরেক্টলি কিন্তু আমরা কি পড়বো, গ্রামাটিক্যাল আউটলুক দিয়ে জানবো। ওই জায়গাটা আলোকিত হচ্ছে, লিট আপ মানে আলোকিত হওয়া, কি দ্বারা, শপ লাইটস, দোকানের, এই চারপাশে দোকান আছে না, ওই দোকান থেকে আলো আসছে। আচ্ছা এখানে আলো জ্বললে ওই বাইরেটাতেও তো হালকা আলো যাচ্ছে, ওই হালকা আলোতেই দেখবে একটা এনচ্যান্টমেন্ট তৈরি হবে। ওইখানে যদি কেউ দাঁড়িয়ে থাকে ভয় পাবা তুমি, কে রে কে। ওয়ান অর টু হ্যাড হিজিং গ্যাস লাইট, তোমাদের মনে নেই হয়তো, যখন তোমরাও খেয়াল করবে, যখন বড় বড় গ্যাস ধরানো হয় দেখবে আওয়াজ, আর করে আওয়াজ হয়। হিজিং, আমাদের দু ধরনের সাউন্ড আছে, একটা হিজিং সাউন্ড, একটা বাজিং সাউন্ড। তাহলে হিজিং মানে কি, শব্দ হওয়া। তাহলে ওই গ্যাস, যে আগেকার দিনে এরকম গ্যাস ছিল, ওটাকে খুব সম্ভবত হ্যাচাক না কি বলতো, ওই লাইট জ্বলতে, হেরিকেন, বড় বড় হেরিকেন, ওপর থেকে লাইটটা নামতো, এরকম টিউব মতন একটা ছিল। তোমরা অনেক তখন জন্মাওনি বোধ হয়, অনেক তখন তো আর ওই চার্জার লাইট নেই, ওই আলো বিশাল আলো হতো, খুব বড় বড়, মানে হেরিকেনের অ্যাডভান্স ভার্সন আর কি, ব্যাপারটা বোঝো। আচ্ছা, and some had naked flares stuck on poles, এইখানে একটা পোল আছে বলেছি আমরা, এই পোলের ওপর একটা আলো আছে কিন্তু যেটা নেকেড, ফ্লেয়ার মানে মশাল, লণ্ঠন, একটা লণ্ঠন আছে কিন্তু যে লণ্ঠনটা ঢাকা নেই, নেকেড মানে ঢাকা নেই, সেখান থেকে আলো আসছে। somewhere lit up by old cycle lamps, আগেকার দিনে ভ্যান বলো, সাইকেলের সামনে দেখবা আলো থাকতো, ভ্যানেও কিন্তু লম্ফ দেওয়ানো থাকতো, হ্যাঁ, যতই ঝড় আসুক ওই আলো কিন্তু নামবে না, ইনাম করবে, তাও নড়বে না, তাও কিন্তু ওই লাইট বন্ধ হয় না। কিন্তু আমরা তো পড়েছি, আমরা হেরিকেনের আলোয় পড়েছি, আমরা মোমবাতির আলোতে পড়েছি, ভৌতিক পরিবেশ আমরা ক্রিয়েট করে পড়লাম, গল্পের বই পড়তাম আমরা। চার্জার লাইট আমরা মানে তখনকার দিনে তোমরা দেখোনি হয়তো, ব্যাটারি ছিল এরকম মোটা মোটা ব্যাটারি, তোমরা দেখোনি,
আমরা দেখেছি ব্যাটারি আর লাইট মানে বিশাল ব্যাপার। তো যাই হোক, অ্যান্ড 1 or 2 এরকম দু একটা সাইকেল থেকে আলো আসছে, লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স ম্যানেজড উইদাউট লাইটস অফ দেয়ার ওন। আরও এখানে আরও দু একটা অ্যাস্ট্রোলজার আছে, তাদের থেকে কিছুটা আলো আসছে, এবং এই অ্যাস্ট্রোলজার ওই আলোগুলো দিয়ে, এতগুলো আলো দিয়ে ম্যানেজ করে নিয়েছে। আমি নিজের লাইট কেন বসাবো? ইট ওয়াজ আ বি ওয়াইল্ডারিং ক্রিস ক্রস। আচ্ছা, বি ওয়াইল্ডারিং, ধরো এই পাশে তো আলো আছে, তা এই দোকান থেকে একটু আলো আসছে, এই দোকান থেকে একটু আলো আসছে, এখান থেকে একটু আলো আসছে, তা ক্রিস ক্রস তৈরি হচ্ছে না? দেখবি যখন স্টেজে আলো পড়ে ওপর থেকে চতুর্দিকে পড়ে, ক্রিস ক্রস, তাই না? আর বি ওয়াইল্ডারিং তোমরা ক্লাস 9-এ পড়েছো, টেলস অফ ভোলা গ্র্যান্ড পাই, মনে আছে? বি ওয়াইল্ডার্ড, বি ওয়াইল্ডারিং কথার অর্থ কনফিউজিং। লিখে নেবে প্রত্যেকটা শব্দর ইংরাজি সমার্থক শব্দ, কনফিউজিং, ঠিক আছে? বি ওয়াইল্ডারিং, ক্রিস ক্রস অফ লাইট রেইজ অ্যান্ড মুভিং শ্যাডোজ। আর কি ছিল, মানে এখান থেকে কোন জায়গা থেকে পড়ছে বুঝতে পারছি না, আর শ্যাডো তৈরি হচ্ছে, ছায়া। ওইগুলো তো আলো না আসলে, হালকা আলো, তার মানে কি ছায়া তৈরি হবে। ভয় লাগছে, না ভৌতিক পরিবেশ, ভাবো তো, পুরো আলো নেই, ঠিকরে টুকরে আলো পড়ছে সব। দিস সুটেড, কথাটা সুটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল। আর ওই অ্যাস্ট্রোলজারকে এইটা অত্যন্ত ভালো মানিয়েছে। সুট মানে মানানো, আমরা বলি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস, কথাটা সুইটেবল নয়, সুটেবল, মানিয়েছে। ওকে, ফর দ্য সিম্পল রিজন দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিয়েস্ট ইন্টেন্ডেড। এই ইন্টেন্ডেড এর নাউন ফর্ম হচ্ছে ইন্টেনশন। কি তাহলে বলছে, তার কারণ একটা সাধারণ একটা কারণ আছে, ভালো করে বোঝো। কারণ দ্যাট হি হ্যাড নট দ্য লিয়েস্ট ইন্টেন্ডেড, তার সামান্যতম ইচ্ছে ছিল না টু বি অ্যান অ্যাস্ট্রোলজার, একজন জ্যোতিষী হবে বলে। when he began life, যখন সে তার জীবন শুরু করেছিল, তার মানে জন্মসূত্রেই সে কিন্তু অ্যাস্ট্রোলজার ছিল না। বলে না, যদি কোনো চোর ধরা পড়ে, বলে না, হ্যাঁ বাবু মশাই, कोई इंसान माँ की पेट से चोर पैदा नहीं होता है, हालत और वक्त। তো ওই লোকও তাই, লোক কিন্তু এমনিতেই এই প্রফেশনে আসেনি। কেন এসছে, কিছু একটা কারণ আছে, সেটা আজকে আমরা জানবো। এখানে দেখো বিজ্ঞান, একটা পাস্ট টেন্স না বিজ্ঞান, তাহলে এর বিজ্ঞান বিগিন, আর এই ভিতরি কি বেগুন। আচ্ছা, গ্রামার করলাম একটু আগেই। আচ্ছা বলো তো, এই ভার্বটাকে রেগুলার না ইরেগুলার বলবো? দারুণ শিখিয়েছি তাহলে, ইরেগুলার, কারণ এডি নেই। ওকে, আচ্ছা বিগিনিং বানান কে বলতে পারবে বলতো মা? বিগিনিং বানান আমরা বলি না, বিগিনিং বিগিনিং বিগিনিং, হ্যাঁ বিগিনিং মানে কি, বানান বলো, বলো মা, তুমি বলো। বিই জি আই, ভেরি গুড, এন জি, বিগিনিং, BEGINNING, বিগিনিং বানান, ঠিক আছে? দেখো এগুলো খুব সহজ বানান, আমরা এই জায়গাগুলোতেই এখনো কিন্তু আটকে রয়েছে। আচ্ছা, and he knew no more of what was going to happen to others, সে জানেই না অন্যের জীবনে কি হবে, কি করে জানবে? that he knew what was going to happen to himself next minute, ও তো নিজের জীবনে পরবর্তী মুহূর্তে কি হবে জানে না, আবার অন্যের জীবন ঠিক করতে এসছে। ভালো ব্যাপারটা ভাবো। he was as much a stranger to the stars as were his innocent customers। ওই যে তারা টারা দেখে টেকে বলে না যে তোমার এই ওই নক্ষত্র কাজ করছে না, ওর কাছেই ওগুলো অজানা পুরো বিষয়টা, তা অন্যেরটা কি বলবে? আর ওর কাস্টমার তো ইনোসেন্ট হয়, ওরা তো ভয়ে যায় না। দেখো, yet he said things which pleased and astonished everyone, তথাপি ও এমন কিছু বলতো যেটা সবাই মুগ্ধ হতো, সবাই অবাক হতো। কেন বলতে পারতো এগুলো? তার পেছনে কারণ আছে। এই অ্যাস্টনিশড মানে শকড, SHOCKED, শকড। অ্যাস্টনিশড মানে কি বললাম? শকড, ঠিক আছে? দ্যাট ওয়াজ মোর আ ম্যাটার অফ স্টাডি, এটা কি অতিরিক্ত পড়াশুনো, তিনি পড়াশুনো করেছেন, প্র্যাকটিস করেছেন। অ্যান্ড shrewd guesswork, এই shrewd কথার অর্থ ধূর্ত, অত্যন্ত চালাক ছিল। ধূর্ত, এই shrewd এর সিনোনিম হচ্ছে ক্যানিং বলতে পারো, ক্যানিং
অনেকে আবার কানিং বলে। দুটো মানেই চালাক, অত্যন্ত চালাক। গেস করে বলতো, গেস করে, প্রেমে ধোকা, তা না হলে তো এরকম হয় না তোমার মা, কি কি বলতো, এরা সবার ক্ষেত্রে হয়, আমরা দেখব। অল দ্য সেম, সবই সমান। ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যান লেবার্স অ্যাজ এনি আদার, যে কোনো সৎ মানুষ যেমন কাজ করে, পরিশ্রম করে, তেমন ও পরিশ্রম করছে। অ্যান্ড হি ডিজার্ভ দ্য ওয়েজেস হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ আ ডে। ওর যে পারিশ্রমিক, ওয়েজেস মানে পারিশ্রমিক, দিনের শেষে যে নিয়ে যায়, আমি অফিস যাচ্ছি, তুমি কাজে বেরোচ্ছ, ওই লোকও তার কাজ করে, তাই না? তাই না? তিনি তার পরিশ্রমের ফল তিনি পায়। হি লেফট হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান। সে তার গ্রাম ছেড়ে চলে যায় কোনো রকম পরিকল্পনা ছাড়া, কোনো রকম চিন্তা ভাবনা ছাড়া। আগের কোনো পরিকল্পনা ছিল না। কেন চলে যায় দেখব। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার, যদি গ্রামেও থাকতো, হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোরফাদার্স। ফোরফাদার মানে পূর্বপুরুষ। সে তার পূর্বপুরুষদের কাজ করত। কি কি কাজ করতো? আছে টিলিং। টিলিং মানে দেখো, নেমলি, এখানে নেমলি কথার অর্থ সিগনিফিক্যান্টলি, SIGNIFICANTLY। বন্ধু, সিগনিফিক্যান্ট কথার অর্থ কি? গুরুত্বপূর্ণভাবে। তাহলে আমাকে দেখো পরীক্ষা অপশন দিল, নেমলি মিনস রিলেটেড টু নেম, নেমিংলি, তাই না? সিগনিফিক্যান্টলি, তাহলে তুমি কোনটা টিক মারবে? আর বাদ বাকিরা মনে করতে পারে যে ভাই মেলে যাচ্ছে, দেখ নেমলি নেমলি হচ্ছে একটা, মার হবে না তো। এমসিকিউ তো, এমসিকিউ কঠিন বেশি। গুরুত্বপূর্ণভাবে কি করতেন তিনি? টিলিং দ্য ল্যান্ড। টিলিং মানে কি? হারভেস্টিং, মানে চাষবাস করা, ফার্মিং, তাই না? তিনি চাষবাস করতেন। প্রত্যেকে লিখে নেবে সুন্দর করে। লিভিং, জীবনযাপন করতেন। ম্যারিং, বিয়ে শাদী করে নিতেন। অ্যান্ড রাইপনিং হিজ কর্নফিল্ড, তার ভুট্টা ক্ষেত চাষ করতেন। অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম, অ্যানসেস্ট্রাল মানে পৈতৃক ভিটেতে তিনি থাকতেন। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু এমনটা হয়নি। হি হ্যাড টু, দেখো গ্রামারের কতটা ইম্পর্টেন্স রয়েছে। হি হ্যাড টু লিভ। আচ্ছা, এখানে হ্যাড টু ব্যবহার করেছে, এর পেছনে কারণ হচ্ছে তাকে ত্যাগ করতে হয়েছিল, তার গ্রাম তাকে ত্যাগ করতে হয়েছিল, বাধ্য হয়েছিল। কেন? উইদাউট টেলিং এনিওয়ান, কাউকে না বলেই সে গ্রাম কিন্তু ত্যাগ করেছে। And he could not rest till he left it behind a couple of 100 miles. ও গ্রাম থেকে বেরিয়েছে, ধরো এটা ওর গ্রাম, ওর গ্রাম থেকে বেরিয়ে 200 মাইল যখন এসছে তখনই ও থেমেছে, তার আগে থামেনি। মানে এটা যদিও একটা হাইপোথেটিক্যাল, কাপল অফ, দেখো এখানে রয়েছে কাপল অফ 100 মাইলস, তাহলে 100 কাপল মানে 2, তাহলে কত হচ্ছে? 200 মাইল। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন দেবে। এটা হাইপোথেটিক্যাল একটা হাইপারবোলিক এক্সপ্রেশন, মানে বাড়িয়ে চাড়িয়ে বলা, কেউ একবারে 200 মাইল হাঁটতে পারে না। ঠিক আছে, এবার দেখো, টু আ ভিলেজার্স ইট ইজ আ গ্রেট ডিল, একটা গ্রামবাসীর কাছে এটা বিশাল ব্যাপার, তাই না? এত পথ চলে আসা, গ্রামকে ছেড়ে, বন্ধুদের ছেড়ে, নিজের লোককে ছেড়ে, ওইখানে হয়তো নিজের সখাও ছিল, এত কিছু ছেড়ে চলে আসা চারটিখানি কথা নয়। অ্যাজ ইফ অ্যান ওশিয়ান ফ্লোড বিটুইন, যেন তার মাঝখান দিয়ে সমুদ্র বয়ে গেছে। অনেকে বলে না যে আমার জীবনে ঝড় বয়ে গেল, তার মানে ওর জীবনে হঠাৎ একটা সমুদ্রের মতন দমকা ঢেউ চলে এসেছিল। বুঝতে পেরেছি? ক্লিয়ার করতে পেরেছি আমরা? এরপরে আসো, হি হ্যাড আ ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ডস ট্রাবল, তার মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে তিনি অ্যানালাইসিস করেন, মানে আলোচনা করেন, সব কিছু বলে দেবে তোমার যে কোনো সমস্যা, বিয়ে থেকে বৌভাত এবং মৃত্যু থেকে শ্মশান ঘাট, সব বলে দেবো কবিরাজ। এই হ্যাঁ, কি কি সমস্যা? ম্যারেজ, প্রথম সমস্যা আমাদের জীবনের, বিয়ে করলেও সমস্যা, না করলেও সমস্যা। গিয়েই বলে বাবা 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 আমার বউ কি মার মারছে বাবা। মানি, পয়সার প্রবলেম পৃথিবীতে নেই কারো, এমন নেই, একমাত্র মানুষই উপার্জন করতে পারে, আর মানুষেরই অর্থাভাব বেশি, অভাব মানুষের বেশি। কোনো প্রাণীর কিন্তু অভাব নেই, কোনো প্রাণী ইনকামও করে না। ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইজ, ট্যাঙ্গেল মানে কি? প্রবলেম। এখানে ট্যাঙ্গেল কথার অর্থ প্রবলেম। আর টাই মানে কি? এই TI, টাই মানে বন্ধন বা বলতে পারো রিলেশন। হিউম্যান ট্যাঙ্গেল মানে কি?
হিউম্যান যে কোনো সম্পর্ক, বাবা ব্রেকআপ হয়ে গেছে, বাবা চম্পা কথা বলছে না, বাবা কিছু একটা দাও, তাবিজ দাও, যেন ভসাং করে চম্পা চলে আসে। এই কারণেই তো মানুষ যায়। তোমার কি মনে হয় ট্রেনে তুমি দেখছো বশীকরণ লেখা, ওরা কি এমনি দিচ্ছে? কেউ না কেউ তো যায়, নিশ্চয়ই যায়। আমি বহু লোককে দেখেছি তাদের পুরো দেহে যাদের যা পার্টিকুলার ওয়েট তার থেকে তাবিজের ওয়েট বেশি, এরাম করে হাঁটে। সেখান থেকে পুষ্পা স্টাইল এসছে, তাবিজ এত তাবিজ, এরম করে হাঁটো। কেন বলেন? কোমরে অনেক তাবিজ তো, এরকম করে হাঁটো। তাবিজ বাবা পাথর লাগানো, ওই লোক যদি কখনো জলে ডুবে যায় উঠতে পারবে না। কি তাবিজ বাবা! আর অনেকে যে শেকড় গাছটা যেন লাগে রাখবে, জলটাল ভালো করে জল দিলে ওনার প্রত্যেক পাতা মাথা বেরোবে একটুখানি। এইবার লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন। লং প্র্যাকটিস, ও তো বহুদিন ধরে প্র্যাকটিস করেছে। তার ধারণা শক্তি, পারসেপশন মানে কি? ধারণা শক্তিকে তীক্ষ্ণ করেছে। উইদিন 5 minutes হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং। 5 মিনিটে বুঝে যাবে তোমার সঙ্গে কি হয়েছে, কারণ তুমি বলে দেবা। দেখো, হি চার্জ থ্রি পাইজ। দেখো লেখা পাইজ, এখানে একটুখানি বুঝতে হবে পাইটা কি। পাই, এরপরে পয়সা, এরপরে রুপি। তাহলে পাই হচ্ছে কি বলো বন্ধুরা? পয়সারও কম। ঠিক আছে, পাই হচ্ছে পয়সারও কম। এবার তোমাকে পরীক্ষা অপশন দিল যে 3 পয়সা না 3 টাকা না 3 পাইস, তুমি কিন্তু গুলিয়ে ফেলবা। পাইস আর পয়সা এক নয়। অনেকে বলবে 3 পয়সা, কিন্তু না, মোটেও না। পাই হচ্ছে পয়সারও কম। তাহলে 3 পাইস। প্রত্যেক কোশ্চেন তুমি যদি প্রশ্ন করো, বাবা আমার কি হবে? 3 পয়সা। বাবা আমার বউ, 3 পয়সা। প্রত্যেক প্রশ্ন ছিল 3 পয়সা। নেভার ওপেন্ড হিজ মাউথ টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাট লিস্ট 10 minutes। 10 মিনিট কথা বলবে, তারপরেই তার মুখ খুলবে। 10 মিনিট মানে কি? ওই 10 মিনিটে তুমি তোমার সব প্রবলেম বল দিবা। তুমি কিভাবে বলবে? হুইচ প্রোভাইডেড হিম এনাফ স্টাফ ফর আ ডজন অ্যান্সার্স অ্যান্ড অ্যাডভাইজেস। ওই যে কথা বললো 10 মিনিট, ওই 10 মিনিটে যথেষ্ট তাকে রসদ, স্টাফ মানে রসদ দিয়ে দিল, উপদেশ দেবার জন্য। আর কি দেবার জন্য? উত্তর দেবার জন্য। তুই তো কি বলি, বাবা বউটা সকাল থেকে মারছে, বাবা বাবা আমি প্রেম করে বিয়ে করিস তো কি জ্বালায় পড়েছি। আর তুমি তো অতিরিক্ত এক্সাইটমেন্ট হয়ে গেছো। এবার উনি উত্তর দেবে, তোদের প্রেম করে বিয়ে, তাই না? হ্যাঁ বাবা, আমি কি করি বুঝলেন বাবা? ওরে হতচ্ছাড়া, তুই তো বললি আজকে সকালেও মার খেয়েছিস। হ্যাঁ বাবা, কি করে বাবা, জয় হো বাবা। আরে হতচ্ছাড়া, তুই তো বললি। ও তো এক্সাইটমেন্টে থাকে, প্রবলেমে রয়েছে, ভুলে গেছে যে ওই সব উত্তরটা দিয়ে দিল। ব্যাপারটা বোঝো, ঠিক আছে? when he told the person before him gazing at his palm, আর যখনই ওই লোকটা তার সামনে কথা বলে, ও হাতের তালুর দেখলাম তাকে দেখে একটা এরকম করো, এরকম আঙুলটার বেঁকি নিয়ে এরকম করো। কোনো দেখবি যারা হাত দেখে তারা এরাম এরাম করে কি যে দেখে। যদি এখানে সব থাকতো, এখানে কিছু থাকে না, এইটাকে এরকম করতে হবে, কাজ করতে হবে, তাহলে লাইফ চেঞ্জ হয়ে যাবে। এটা মাথায় রেখে দাও। গেজিং অ্যাট হিজ পাম, তার ওই হাতের তালুর দিয়ে এরকম একদম স্পষ্ট, মানে একদম তাকিয়ে থাকে। আর আলটিমেট কিন্তু কিছু দেখে না, ও কথা শোনে, রেকর্ড করে কথা। ওকে, এবার দেখো তাকিয়ে কি বলে, দেখো। ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য রেজাল্ট অফ ইউর এফার্ট ফর ইউর এফার্ট। তো দেখ, অনেক ক্ষেত্রে দেখ, তুই যা কাজ করছিস, যে পরিশ্রম করছিস, সেই পরিশ্রমের ফল তুই পাচ্ছিস না, ঠিক তো? হ্যাঁ বাবা, কি করে জান? আরে সব মানুষ তো তাই বলে, সবাই তো তাই বলে, আমরা যা পরিশ্রম করি তার কি ফল পাই? সবাই তো তাই বলে। হ্যাঁ বাবা পড়ছি, পড়া মনে থাকছে না, বাবা পড়ছি, রেজাল্ট করছি না, বাবা চম্পার কতবার বললাম, চম্পা তাও বলে না। এই যে প্রবলেম, সবার লাইফে সেম প্রবলেম, কমন লাইন বলবে। এবার তার মধ্যে 9 out of 10, 10 জনের মধ্যে 9 জন কি করবে? ডিপোজড টু এগ্রি উইথ হিম। ডিপোজ মানে বাধ্য হবে তার সঙ্গে সহমত প্রকাশ করতে। হ্যাঁ বাবা, বাবা কি করে বুঝলে এগুলো? আমার প্রবলেম বাবা বুঝে গেল। আরে তুমি তো বলেছো। or he questioned, আর প্রশ্ন করবে, is there any woman in your family, তোর পরিবারে কোনো মেয়ে বা মহিলা রয়েছে যেটা সমস্যার কারণ, অথবা কোনো মহিলা, মেবি ইভেন ডিস্টেন্ট রিলেটিভ, দূরের কোনো আত্মীয় বাড়িতে আশেপাশে কোনো মেয়ে, মামার বাড়ি গিয়ে একটা মেয়ে দেখিলাম, who is not well disposed to yours, যে তোকে ভাও দিচ্ছে না,
বাবা ঠিকই তো বাবা, শুনছে না কথা, কতবার বললাম না তাবিজ। মানুষের দুর্বলতা কোথাও জানে, দু তিনটে জায়গায়, ঠিক সেখানে ধরেছে। আরেকটা দেখো কি বলবে, হি গেভ অ্যান অ্যানালাইসিস অর হি গেভ অ্যানালাইসিস অফ ক্যারেক্টার। মাঝে মাঝে ও চরিত্রকে অ্যানালাইজ করে দেয়, লোকের চরিত্র বলে সম্পর্কে বলে দেয়। কি করে বলে? মোস্ট অফ ইউর ট্রাবল। দেখো এই যে গল্প যদি আমি এভাবে না বোঝাই, তোমরা ঘুমাবা, ঠিক আছে? ক্লাসটা হবে এন্টারটেইনিং। তাতে আমায় কে কি বললো, বাংলার ছেলেমেয়েরা আমায় ভালোবাসছে, আই ডোন্ট কেয়ার হোয়াট দ্য হেটার্স। আর যারা হেট করছে তার মানে বুঝতে হবে তারা শিক্ষক, তারা সহ্য করতে পারছেন না। তাতে আমার সত্যি কিছু যায় আসে না, তাদেরকেও, তারাও ভালো থাকুক, সুস্থ থাকুক, শুভবুদ্ধি হোক। আচ্ছা, মোস্ট অফ ইউর ট্রাভেলস আর ডিউ টু দ্য নেচার। দেখো তোমার অধিকাংশ সমস্যার কারণ হচ্ছে তোমার চরিত্র ঠিক করো। কেমন চরিত্র? হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন ওয়্যার হি ইজ। বলছে তোমার ভালো হবে কি করে? তোমার চারপাশে তো শনি ঘুর 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 ঘুর। শনি ঠিক করো বাবা। শনির কোথায় পাবো বাবা? আরে শনি তো তোমার সামনে বসে রয়েছে, মেন শনি মুখ করে বসে রয়েছে। You have an impetuous nature. Impetuous কথার অর্থ অ্যাংরি, impetuous কথার অর্থ ইম্পালসিভ, impetuous কথার অর্থ কি? ইম্পালসিভ। তোমার বাইরেটা না অত্যন্ত রাগী, তোমাকে দেখে রাগী মনে হয়, তো ভেতরে তুমি খুব ভালো মানুষ। শুনে কিন্তু যে কোনো লোক, বাবা ঠিকই বাবা, বোঝে না, খুকি বোঝে না বাবা। রাফ এক্সটেরিয়ার, তোমার বাইরেটা অত্যন্ত কঠিন, কিন্তু ভেতরে তুমি যে কি ভালো মানুষ বাবা। কত টাকা বেশ বলছেন বাবা, খুশি কিন্তু। দিস এন্ডিয়ার্ড হিম টু দ্য হার্টস ইমিডিয়েটলি। আর ওই ধরনের কথা যে কোনো কাস্টমারে কিন্তু মন গলাতে পারে। বলে দিল, কেন সবাই তো শুনতে ভালোবাসে যে মনের দিক থেকে আমি ভালো। ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস, আমাদের মধ্যে অল্প সংখ্যক মানুষই আছে, লাভস টু থিঙ্ক দ্যাট হি হ্যাজ আ ফরবিডিং এক্সটেরিয়ার। যারা এইটা মানে ভাবতে ভালোবাসে যে আমাদের ভেতরটা, মানে সরি বাইরেটা, এক্সটেরিয়ার মানে বাইরে, ইন্টেরিয়ার মানে ভেতর। ফরবিডিং কথার অর্থ খারাপ, বাজে, ভয়ঙ্কর, গ্রুসাম, GRUESOM। গ্রুসাম বলতে কি আবার গুসাম বলে দিস না আবার তোদের। ওকে, তাহলে এইটুকুনি বুঝতে পেরেছি। ওকে, এরপরে আসো। দ্য নাটস ভেন্ডর ব্লিউ আউট হিজ ফ্লেয়ার। ওই যে আলোটা জ্বলছিল না, ওই নাট ভেন্ডর মানে বাদাম বিক্রেতা, মনে আছে? তিনি দিয়ে তার বাতিটা নিভিয়ে দিলেন। ব্লিউ আউট মানে দিয়ে নেভানো। কি দিয়ে নেভানো? ম্যাডাম জিজ্ঞেস করবে, বলো ব্লিউ আউট মানে কি? অ্যান্ড রোজ টু গো হোম, লাইনটাকে ব্র্যাকেট করব, এটাকে আমরা লিখবো, আমরা সিম্পল সেন্টেন্স করবো এবং এখানে পার্টিসিপল ব্যবহার হবে এবং তিনি আবার উঠলেন বাড়ি যাবে বলে, ঠিক আছে? তিনি বাড়ি যাবেন। দিস ওয়াজ আ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ টু। কথাটা কিন্তু বান্ডল, আমাদের বন্ধুরা বলে না তো মেরে বান্ডিল করে দেবো একদম, কথাটা তখন বন্ধু দাঁড়াও, কথাটা বান্ডল নট বান্ডিল। তার এবার তারও গোটানোর সময় এসছে। সিন্স ইট লেফট হিম ইন দ্য ডার্কনেস, কারণ এবার তো লোকের আলো না থাকলে অন্ধকারে পড়ে যাবে, তা হাত দেখবে কি করি। ফর আ লিটল শাফট কথার অর্থ মানে ক্ষেপণাস্ত্র। মানে ধরো এক জায়গা থেকে যদি ঠিকরে আলো আসে, তোমরা কখনো লেজার লাইট দেখেছো? দেখো আলোটা ঠিকরে যায়, তো একটা শাফট অফ গ্রিন লাইট হুইচ স্ট্রেট মানে ছড়িয়ে পড়া, ইন ফ্রম সামওয়্যার, কোনো একটা জায়গা থেকে একটা সবুজ আলো আসছে, অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড বিফোর হিম, তার সামনের জায়গাটাকে স্পর্শ করেছেন। হি পিকড আপ হিজ কাউরি শেল, সে তার ওই কাউরি শেল মানে ওই যে কি বলছিলাম কড়িগুলোকে পিকড আপ মানে তুলছিলেন। অ্যান্ড প্যারাফার্নিলিয়া কথার অর্থ ইকুইপমেন্ট। প্যারাফার্নিলিয়া মানে ইকুইপমেন্ট, আগের দিন পড়েছো। সে তার যন্ত্রপাতিগুলো এবার কি করলো? তার প্রফেশনাল ইকুইপমেন্টগুলো তুললো। and putting them back into his bag when the green shaft of light was blotted out, যখন ওই যে সবুজ আলোটা আসছিল ওটাও গেছে নিভে, ঠিক আছে? এবং তার সমস্ত জিনিসগুলো সে তার ব্যাগে ভরছিল, এবার বাড়িতেও যাবে। ক্লিয়ার? আজকে এতটুকুই থাকবে, খুব বেশি পড়লাম, 4টে ডেট নেব বলেছি, 4টে ডেটে কিন্তু গল্প ক্লিয়ার হবে বলেছিলাম। কোথাও কোনো সমস্যা আছে এক্ষুনি বলবে, ডাউট এখানেই ক্লিয়ার হবে, বলো।
এই তাহলে তাহলে একটুখানি কোশ্চেন ধরি নাকি? তাহলে প্রথমত হচ্ছে তিনি কত পয়সা কত প্রাইস চার্জ করেন, কত মিনিট তার কাস্টমারকে তিনি কথা বলতে দেয়, তিনি কত মিনিটে বুঝে যায় কারো মানুষের সমস্যা, 5 মিনিটে বুঝে যায়, তাই তো? আচ্ছা, যখন ওই আলোটা নিভে গেছিল একটা কোন কালারের আলো আসছিল? গ্রিন কালারের, তাই না? গ্রিন শাফট অফ লাইটস। আচ্ছা আচ্ছা, ইকুইপমেন্টের সমার্থক শব্দ আমরা প্যারাফার্নেলিয়া, প্যারাফার্নেলিয়া মনে রাখবে। সে কত মাইল গ্রাম থেকে হেঁটে এসেছিল? 200 মাইল, তাই তো? তাই তো, সে তার পৈতৃক ভিটেতে থাকতো, আমরা জানতে পেরেছি। ওকে, তাহলে মোটামুটি তোমরা পারবে। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকলো। কোনো সমস্যা হলে কিন্তু জানাবে। আর ক্লাসটা করে কেমন লাগছে, এই এত অল্পজন ফিডব্যাক দিলে হবে না, সবাইকে ফিডব্যাক দিতে হবে। যারা ফিডব্যাক দিচ্ছ তারা খুব সুন্দর ফিডব্যাক দিচ্ছ, খুব ভালো লাগলো। ভালো করে পড়ো।